বেশি রাত্রির করে বাড়ি ফেরার এই একটা ঝামেলা। সময় মতো বাড়ি ফিরতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়। এক নাগারে নিজেকে শাসন করতে করতে রতন এগিয়ে যাচ্ছিল সামনের পাহাড়ি জঙ্গলের পথ ধরে। পথঘাট বেশ অন্ধকার, সেই সাথেই ছিল পিচ্ছিল। পাশেই গভীর খাদ থাকার দরুন পড়ে যাওয়ার ভয় আছে বলে সে একেবারে ধার ঘেঁষে না গিয়ে গাছের গুড়িগুলো যেইখানে ডালপালা মেলে দাঁড়িয়ে আছে ওইখান দিয়ে যাচ্ছিল। রতনের হাতে ধরা ছিল একটা ছোট লণ্ঠন। এইবার লণ্ঠনটার শিখাটা নিভু নিভু হয়ে এলো দেখে সে মাথার ওপর দুই হাত দিয়ে বলে উঠল, এই সেরেছে, এখনই তো আলো নিভে গেল যে আমার পক্ষে বাকি পথটা চলাই কষ্টসাধ্য হয়ে পড়বে। তাহলে বাকি পথটা যাব কি করে? ঈশ্বরের কাছে সে প্রার্থনা করল যেন আলোটা নিভে না যায়, কিন্তু লণ্ঠনটা তাকে সাথ দিল না। সে নিঃশ্বাস ত্যাগ করে নিভে গেল। আর ওই সময় সে দেখল যে আশেপাশের আঁধার তাকে জাপটে ধরেছে। দিশেহারা হয়ে পড়ল সে। ওই সময় একটা বাঁশির সুর কোত্থেকে যেন ভেসে এলো। সেইবার সেই শব্দটা পেয়েই বলে উঠল, বাহ, এত মধুর বাঁশির সুর কোত্থেকে ভেসে আসছে? আশেপাশে তো জনবসতি নেই, তাহলে? বাঁশির শব্দটা ক্রমেই তার দিকে এগিয়ে আসছিল। আর এই শব্দটা এগিয়ে আসার পরে রতনের চোখে পড়ল একটা চার বেহারার পালকি ঠিক তার দিকে এগিয়ে এসে দাঁড়িয়ে পড়ল। বেহারাদের শরীরটা ঠিক অন্ধকারে দেখা গেল না, যদিও তাদের চোখের মণি লাল। সে ওই পালকির মধ্যে চড়ে বসল, আর ওই সময় আবার পালকি চলতে শুরু করল। কেমন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল রতন। সে খেয়াল করল না যে পালকির মধ্যেই তার সামনে কে একজন লাল বসন পরা নারী মূর্তি বসে। নারীটি ঘোমটার আড়াল থেকে বাঁশি বাজিয়ে যাচ্ছে। সেই বাঁশির সুর শুনতে শুনতে রতন এতটাই মোহিত হয়ে গিয়েছিল যে রতন খেয়াল করল না যে ওই পালকি তাকে সোজা খাদের দিকে যে জলাজমিটা আছে সেই দিকে নিয়ে যাচ্ছে। পালকি বাহকদের চলার পথেই যে লম্বা সাঁকোটা পড়ে ওইটা ভাঙা, আর সেই সাঁকোর অনেক নিচ দিয়ে বয়ে গেছে একটা খরস্রোতা নদী। এইবার হঠাৎ করেই বাঁশির সুর বন্ধ হয়ে গেল। বাঁশির সুর বন্ধ হয়ে যাওয়ার ফলেই রতনের ওই ঘোর কেটে গেল। তবু সে চোখ বুঝেই বলে উঠল, আহ সুন্দরী, থামলে কেন? চলো চলো, বেশ তো বাজাচ্ছিলে। এইবার এই ঘোমটার আড়াল থেকে ভেসে এলো অট্টহাসির শব্দ। আর ওই অট্টহাসির সাথেই বাইরের চারজন পালকি বাহক অট্টহাসি জুড়ে দিল। সম্বিত ফিরে পেল রতন, আর হুঁশ ফিরে পেয়েই সে হুড়মুড়িয়ে উঠে পড়ল আর দেখল যে তার সামনে লাল বসন পরা একটা মেয়ে হাঁটু গেড়ে বসে আছে। এক হাত ঘোমটার কারণে তার মুখ দেখা যাচ্ছে না। রতন এইবার কম্পিত কণ্ঠে বলে উঠল, এই তুমি কে? আর আমি এখানে এলাম কি করে? ভিতর থেকে খোনা কণ্ঠে সেই মেয়েটি বলে উঠল, কে আমি? খুব দেখার স্বাদ বুঝি? তাহলে আমার ঘোমটাটা খুলে শুভ দৃষ্টিটা করেই নাও, দেখো আমি কে। রতন তার মনের প্রবল ইচ্ছেকে দমন করতে পারল না। তার হাত দুটি তার ইচ্ছের বিপরীতে গিয়ে ওই ঘোমটা খোলার জন্য এগিয়ে গেল, আর তার হাতে লেগে গেল চাপ চাপ রক্ত। এতক্ষণে রতন ভিতরটা বেশ পরিষ্কার দেখতে পাচ্ছিল। সে নিজের হাতকে রক্ত রঞ্জিত হতে দেখল, আর একটা ঢোক গিলে ভয় পেয়ে বলে উঠল, রক্ত? এ কি, আমার হাতে রক্ত লাগলো কি করে? তার হাত শেষমেশ ওই ঘোমটা খুলে দেখল, আর ভয়ে তার হৃদযন্ত্র প্রায় বিকল হওয়ার সামিল হলো। ঘোমটার ভিতর কোনো রক্ত মাংসের মুখ নেই, সম্পূর্ণটাই কঙ্কাল। ওই কঙ্কালের চোখগুলো এমন ভাবে বেরিয়ে এসেছে যে দেখেই হৃৎপিণ্ড ধরাস ধরাস করে উঠল। এইবার ওই কঙ্কালটি তার চোখটা আগুনের ভাটার মতো গনগনে করে বলে উঠল, কি রে রতন, চিনতে পারছিস আমাকে? আমি কে বলতো?
রতন ওই সুদৃশ্য পালকির মধ্যে ভয় পেয়ে সিধিয়ে গিয়েছে ততক্ষণে, কিন্তু তবু তার চোখ ওই কঙ্কালের মাথার একটা অংশে পড়ল, ওই জায়গাটার হাড় ভাঙা। তার মনে পড়ে গেল যে সেই ওইভাবে লাঠি দিয়ে প্রচন্ড জোরে আঘাত করেছিল তাকে। এইবার তার মুখ থেকে বেরিয়ে গেল সেই নামটা। সে ঠোক গিলে বলে উঠল, এ কি অহল্যা, তুই এখানে কি করে এলি? তোকে তোকে না আমরা... কথাটা শেষ হলো না রতনের, তার আগেই তার বুকে ফোড় ফোড় করে ঢুকে গেল ওই কঙ্কাল রমণীর লিকলিকে হাড়ের হাত। রতন চিৎকার করতে গিয়েও পারল না, প্রাণটা তখনও দেহ থেকে বেরিয়ে যায়নি। ওই কঙ্কাল রমণী এইবার আবার হো হো করে অট্টহাসি হেসে উঠল আর বলে উঠল, তুই যখন আমার খপ্পরে পড়েছিস তখন তোকে কেউ উদ্ধার করতে পারবে না। এই পালকি এবার গিয়ে পড়বে ওই ভাঙ্গা সাঁকো নিচে কাঁধে। সে শেষবারের মতো চেষ্টা করল, তারপর অশ্রু সজল কণ্ঠে বলল, অহল্যা, আমাকে মারিস না দোহাই, আমার বাড়িতে গিন্নি আর ছেলে পিলে আছে, দয়া করে আমাকে ছেড়ে দে। এত কাতর অনুরোধ উপরোধ ঢাকা পড়ে গেল ওই 5 জন প্রেত মূর্তির অট্টহাসিতে। তারা সেই পালকি নামিয়ে রতনকে ওই চাঁদনি রাতে ফেলে দিল ওই খাদের নিচে। রতন চোখ বুজে পড়তে গিয়ে চিৎকার করে উঠল। সে পড়ল মাটিতে আর তার মাথাটা একটা পাথরে লেগে থেতলে গেল। শুরু হলো বৃষ্টি। বৃষ্টির মধ্যে রতন ভিজতে লাগলো, যন্ত্রণায় তার মাথার গোলমাল হয়ে গিয়েছে। কুয়াশা ঘনিয়ে উঠল তাকে ঘিরে, আর তার দিকে নুপুরের ছম ছম শব্দ নিয়ে এগিয়ে আসছিল ওই মেয়েটি। সে তার পাশে দাঁড়িয়ে পড়ল আর বের করলো তার সেই বাঁশিটা। রতন এতক্ষণে বুঝে গিয়েছিল সেই অলৌকিক বাঁশির গুণ, সেটা দিয়ে যে কোনো অশুভ কাজ করা সম্ভব। সেইবার কেঁদে বলে উঠল, না 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 না, দোহাই তোর ওই বাঁশি বাজিও না, আমাকে শান্তিতে মরতে দাও, আমাকে শান্তিতে মরতে দাও। কিন্তু বাঁশিতে ঠোঁট ছোঁয়াতেই সেই মায়াবী সুরের ঝংকারে পরিবেশে এমন এক প্রভাব বিস্তার করলো যে দূরে পাহাড়ি শিয়ালগুলো ডেকে উঠল, আর তারা বন বাদার ভেঙে বেরিয়ে এসে ঘিরে ধরল রতনকে তারা জ্যান্ত শিকার করলো। রতন হাউমাউ করে চিৎকার করে উঠল বটে, কিন্তু সেই বাঁশির সুরে তার চিৎকার ঢাকা পড়ে গেল। আর শুরু হলো জোরে জোরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। চাঁদনি রাতে সেই মেয়েটির ছায়ামূর্তি বাজিয়ে চলল বিরহ সূচক বাঁশির সুর। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। বাহ বিভূতি, তোমার গানের গলাটি তো বেশ বেশ ভালো গায়ক তুমি। ঘরে ঢোকার মুখেই আমার গান শুনে ঠাকুরমশাই কথাগুলি বললেন, আর কিশোরী বলে উঠল, আচ্ছা ঠাকুরমশাই, সঙ্গীত ঘটিত কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আপনার জীবনে? এই ধরুন, আপনার তন্ত্রমন্ত্রের শক্তির সাথে সঙ্গীতের একটা ঘনিষ্ঠ যোগ যাতে রয়েছে, এমন ধারা কিছু যদি শোনান তাহলে বেশ নতুনত্ব কিছু একটা পাবো। এই বিভূতি, কি বলো? হ্যাঁ কিশোরী, যা বলেছ, বলুন না ঠাকুরমশাই। কলকাতায় টান দিয়ে বলে উঠলেন ঠাকুরমশাই, সঙ্গীত অনেক ধরনের হয় বিভূতি। যন্ত্রসঙ্গীত আর শাস্ত্রীয় সঙ্গীতের একটা গভীর মেলবন্ধন আছে, সেটাই আজ শোনাবো। সেইটা আমার আজকে তোমাদের কথা শুনে মনে পড়ল। ঠাকুরমশাই এইবার বেশ গুছিয়ে বসলেন আর বলতে শুরু করলেন, মেয়েটির নাম ছিল অহল্যা মুন্সী, গ্রামের একজন সারেঙ্গি বাদকের মেয়ে।
যার রক্তে গান মিশেছিল, আর যে কিনা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই সবার প্রথমে সা বলে উচ্চারণ করেছিল। দেবী সরস্বতী যার কণ্ঠে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। শুরু থেকেই বলি তাহলে। সাঁওতাল পরগনার একটা ছোট্ট পাহাড়ি গ্রামে একবার আমি আশ্রয় নিয়েছিলাম। উদ্দেশ্যহীনভাবেই ঘুরতে ঘুরতে চলে আসি, আর এসেই বুঝতে পারি যে এইখানে এমন কিছু ঘটে চলেছে যেটা খুব সাধারণ নয়। পাহাড়ি অঞ্চলে তেমন একটা লোকজন বসবাস করে না, কিন্তু সেই পাহাড়ে আর একটু ভিতরের দিকে অনেকটা গেলে একটা ছোট্ট গ্রাম মতো পাওয়া গেল। দেখলাম ইতি উতি গড়ে ওঠা বেশ কিছু কুঁড়ে ঘরে জনা কয়েক প্রজারা বাইরের জগৎ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে বেশ আছে। ওইখানে আবার তাদের নিজেদের দেবতা আছে যার পুজো করত ওরা। আমি যখন ওদের গ্রামে গিয়ে পৌঁছলাম তখন আমাকেও ওরা প্রসাদ দিল। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন ওই গ্রামের মোড়ল আমার কাছে এসে উপস্থিত হলেন। আমি তখন কালী মন্দির সংলগ্ন চাতালে বসে কাঠকুটো জ্বালিয়ে ধ্যানে বসার উপক্রম করছি। সেই সময়ই আমি দেখলাম মোড়ল সহ আর একজন আসছে। মোড়লের পিছনেই দেখলাম ঘোমটা দেওয়া এক মহিলাকে, যার কোলে শিশু সন্তান। মোড়ল মশাই দুই হাত জোর করে বসে পড়লেন এবং কাতরভাবে বললেন, ঠাকুর মশাই, একটু দরকার ছিল, তাই আপনার কাছে এলাম। আমাদের বাঁচান, নইলে যে আমাদের কি গতি হবে সেইটা বুঝতে পারছি। আর ভেবে ভেবে বুকের রক্ত আমাদের শুকিয়ে যাচ্ছে। কিন্তু মোড়ল মশাই, এই রাত্রিবেলা এইভাবে আপনি এলেন কেন? কি সমস্যা খুলে বলুন। কথাটা বলার পরেই ওই মেয়েটা আমার সামনে বসে পড়ল। তারপর ডুকরে কেঁদে উঠে বলল, ঠাকুর মশাই, আজ থেকে প্রায় 3 দিন হয়ে গেল আমার স্বামী আর ফিরে আসেনি ঘরে। অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কিন্তু তার আর হদিশ পেলাম না। আমি মেয়েটার কপালের দিকে একবার দৃষ্টিপাত করলাম আর দেখলাম সেইখানে দাউ দাউ করে প্রতীক চিহ্ন স্বরূপ আগুন জ্বলছে। আমি বুঝলাম শুধু একাই নয়, এই গ্রামের প্রতিটি মানুষের কপালেই ওই আগুনের আঁচ ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, আর সাঁওতাল পরগনার এই ছোট্ট গ্রামটি ধূলিসাৎ হয়ে যাবে। কি নাম তোমার স্বামীর? ঠাকুর মশাই, এবার ও হচ্ছে আমাদের গ্রামের রতন, এই কাছেই থাকে। কিন্তু কি হলো বলুন তো, ওকে যে খুঁজেই পাওয়া যাচ্ছে না। শেষ কথাটা বললেন মোড়ল মশাই। আপনি আমার স্বামীকে খুঁজে বের করে দিন, সে ভিন্ন আমার আর কেউ নেই। বেশ, ঠিক আছে, আমি যতটা সম্ভব ততটাই চেষ্টা করে দেখব, কিন্তু কেমন দেখতে তার একটা বর্ণনা দিন, তারপর আমি দেখছি কতদূর কি করতে পারি। রতনের স্ত্রী আমাকে একটা বর্ণনা দিল, আর ওই বর্ণনা শুনে আমি আশ্বাস দিলাম যে কালকে এসে আমার সাথে দেখা করতে। কথা হওয়ার পরে ওরা চলেই যাচ্ছিল, সেই সময়ই ওই মেয়েটা থমকে দাঁড়িয়ে পড়ল এবং সেই সাথেই আমার দিকে ঘুরে তাকিয়ে বলল, ঠাকুর মশাই, একটা কথা আপনাকে বলার দরকার ছিল। ভেবেছিলাম যে বলবো না, কিন্তু এখন দেখছি যে যদি বলা যায় তো আপনাকেই বলা উচিত। হ্যাঁ বলুন, কি কথা? আসলে কালকে রাত্রিবেলা আমি স্বপ্নে দেখলাম যে একটা পালকি ভাঙা সাঁকো থেকে সোজা পড়ে যাচ্ছে নিচে, আর সেই সাথে সাথেই আমার স্বামীর চিৎকার ভেসে আসছিল আমার কানে। পরিত্রাহী আর্তনাদ করে সে বলছিল যে তাকে উদ্ধার করতে, আর আর ওই সময় একটা খিলখিলে হাসির শব্দের সাথেই বিষাক্ত বাঁশির শব্দ ভেসে আসছিল। এই স্বপ্নটা দেখার পরেই
আমি উঠে পড়লাম। তখন গভীর রাত্রি। বাইরের দিকে তাকিয়ে দেখলাম যে ঘোর অন্ধকার নেমে এসেছে আর বৃষ্টি পড়ছে। আমার সদর দরজার ওপর কার যেন টোকা দেওয়ার শব্দ পেলাম। আমি এবার উঠে পড়লাম এবং ওই শব্দ শুনেই আমি পায়ে পায়ে উঠে পড়লাম। আর আমার মেয়েটা বিছানায় শুয়েছিল। আমি উঠে পড়তেই দরজার বাইরে টোকার শব্দটা বেশ বৃদ্ধি পেল। আমার ঘর থেকে উঠোন পেরিয়ে তারপর সদর দরজা খুলতে যেতে হয়। বৃষ্টির মধ্যেই নামতে গিয়ে আমি হুড়মুড়িয়ে পড়লাম মাটিতে। আমার কপাল কেটে রক্ত বেরোতে থাকলো। তবু আমার স্বামী এসেছেন ভেবে সদর দরজাটা কষ্ট করে খুলে দিতেই একটা ঝোড়ো বাতাসের ধাক্কা এসে আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। কিন্তু কিন্তু আধারে কাউকে দেখতে পেলাম না। আমি দরজা বন্ধ করতে যাব, ওই সময় একটা বাঁশি আর একটা গানের শব্দ শুনতে পেলাম। তারপর আমার আর কিছুই মনে নেই। কেউ যেন বিষাদের সুরে গান ধরেছিল। এখনো ভাবি তোরে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফুটে। কোন গান জিজ্ঞাসা করলাম আমি। ঠিক বলতে পারবো না ঠাকুরমশাই, কেননা আমার হুঁশ ছিল না তখন। কিন্তু কিন্তু খুব মিষ্টি স্বর, আর তার সাথে বাঁশির মধুর মেলবন্ধন কেমন যেন মাদকতা তৈরি করেছিল। গানটার কথা মনে নেই, কিন্তু কিন্তু সুরটা মনে আছে। ওই সুরে দূরের থেকে শেয়ালগুলো ডেকে উঠল। হঠাৎ করে আমার কানে ভেসে এলো একটা কান্নার ধ্বনি। ওইটা শুনেই আমার হুঁশ ফিরে এলো, আর আমি শুনলাম যে ঘরের ভেতর থেকে আমার মেয়েটা তারও স্বরে কান্নাকাটি করছে। আর সামনে একটা মেয়ে ছিল, ঠিক আমার সামনে, যে মেয়েটা কিনা পরেছিল একটা লাল রঙের শাড়ি, আর তার পায়ে বাঁধা ছিল ঘুঙুর। সে আমার দিকে পিঠ করে চলে যাচ্ছে দূরের দিকে। তার মুখ কি আপনি দেখতে পেয়েছিলেন? না ঠাকুর মশাই, মুখ দেখতে পাইনি, কেননা তার মুখ লম্বা ঘোমটায় ঢাকা দেওয়া ছিল, আর কোত্থেকে যেন বাঁশির সুর ভেসে আসছিল। সে আমার দিকে একবার ফিরে এক আঙুল দিয়ে হাতছানি দিয়ে আমাকে ডেকে কোথায় যে মিলিয়ে গেল খেয়াল পেলাম না। আমি গোটা রাত্রিটা প্রদীপ জেলে ঠাকুরের নাম করে বসে কাটিয়েছি ঠাকুরমশাই। এই বলে সে চলে গেলে আমি ভাবনায় পড়লাম, এই গ্রামে কি এমন রহস্য লুকিয়ে আছে যা এই গ্রামবাসীদের আতঙ্কিত করে তুলেছে। গভীর রাতে আমার একটু সজাগ হয়ে থাকা দরকার, সেইটা যেন স্পষ্ট বুঝতে পারলাম। এর পরেও আরো অনেকেই নিখোঁজ হতে শুরু করলো। দ্বিতীয় ঘটনাটা তো আমি নিজের চোখেই দেখলাম। গ্রামের মধ্যে একটা পাহাড়ি ঝর্ণা ছিল, ওইখানে বসে বেশ দিব্যি সময় কাটত। আমি ধুনি জ্বালাবার জন্য গ্রামেই একজনকে কাঠ এনে দিতে বলতাম। মানুষ হিসেবে ওই ছেলে অর্থাৎ পরাণ বেশ ভালো ছিল, বুঝলে কিনা। এইবার সেই পড়ল বিপদে। আমি ওই দিন বিকেলে হেঁটে ফিরছি ঝর্ণার কাছ থেকে। বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। সেই সময় দেখলাম যে কাঁধের উপর কাঠ নিয়ে কে যেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অন্ধকার হয়ে এলেও কিন্তু সে যে পরাণ সেইটা স্পষ্ট বুঝতে পারছিলাম। আমি দূর থেকে তার নাম ধরে বহুবার ডাকার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম যে সে কোনো উত্তরই দিচ্ছে না, বরং নিজের মনেই বিড়বিড় করে কি সব বলে চলেছে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। কি মিষ্টি গানের গলা, আর বাঁশির সুরটাও এতই শ্রুতিমধুর। আসছি, আমি আসছি।
কথাটা শুনেই আমি 2 হাত জোর করে মা চণ্ডিকার মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওং হ্রিং ক্রিং ছট। আর ওই মন্ত্র পাঠ করতেই আমার শ্রবণেন্দ্রিয় তীক্ষ্ণ হয়ে উঠল। এত প্রেম আমি শুনতে পেলাম সেই গান আর বাঁশির সুর। তোমার হৃদয় রাখিতে। বললে বিশ্বাস করবে না, আমি শুধু সুর আর গানের গলা শুনতে পাচ্ছিলাম না, বরং সেই সুর আর কণ্ঠের বাণীর একটা ধারা দেখতে পাচ্ছিলাম। ওহে কি করিলে বলো, গানের সুরটা নীলচে বর্ণ নিয়ে এগিয়ে যাচ্ছিল, আর বাঁশির সুরটা ছিল লালচে বর্ণের। এত প্রেম আমি কোথায়। ওই গানের সুর আর বাঁশির ধ্বনি শুনে আমার মাথাটা কেমন ঝমঝম করতে শুরু করলো। আমি সেই সাথেই দেখলাম যে পরাণ দিক শূন্য হয়ে খাদের দিকে চলে যাচ্ছে। আমি দূর থেকে ডাকতে লাগলাম, পরাণ যেও না ওইদিকে, ওইদিকে গেলে যে পড়ে যাবে। আমার কথা সে শুনতে পাচ্ছিল না, বরং ওই 2 সুর আর ধ্বনি এইবার আরো তীব্রভাবে পরিবেশে ছড়িয়ে দিল তার মাদকতা। এমনকি আমাকেও ওই সুর আর ধ্বনি একটা ঘেরা টোপে আটকে ফেললো। আমি 1 পা এগুতে গিয়েই তীব্র মাথা যন্ত্রণা অনুভব করলাম। আমি পড়ে গেলাম মাটিতে, আর আমার মাথাটা চেপে ধরলাম। আমি দেখতে পেলাম যে কে একজন দাঁড়িয়ে আছে। দৃষ্টি ক্রমেই ঝাপসা হয়ে আসছিল, তবু তার মধ্যে একটা ছায়া মূর্তি দেখতে পেলাম। একটা লাল রঙের শাড়ি পরিহিত মেয়ে সুর করে গাইছে, আর সেই সাথে সে আবার বাঁশিও বাজাচ্ছে। আর ওই বাঁশিটা কিন্তু সাধারণ বাঁশি নয়, কোনো কিছুর হাড় দিয়ে বানানো একটা বাঁশি, যেটা ঠোঁট ছোঁয়ালেই ওই রকম একটা শব্দ হচ্ছে। আপনি কিছু করলেন না ঠাকুর মশাই? কি করব হে, আমি অনেকভাবে চেষ্টা করলাম, কিন্তু কিছু করতে পারলাম না। ওই রাক্ষসী নিজের প্রতিভাকেই অস্ত্র করে ওই ভালো মানুষের ছেলেটাকে টেনে নিয়ে ফেলে দিল ওই খাদে। আর আকাশ বাতাস বিদীর্ণ করে শুধু ভেসে এলো পরাণের চিৎকার। আমিও কেমন যেন জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। ওই সুরটা শোনাই আমার সব চাইতে বড় ভুল হয়েছিল। জ্ঞান যখন ফিরে পেলাম, তখন আমি দেখলাম যে সকাল হয়ে গিয়েছে, অর্থাৎ প্রায় কয়েক ঘন্টার ওপর আমি মূর্ছা ছিলাম। আর জ্ঞান ফিরতেই আমি দেখলাম যে আমি শুয়ে আছি তক্তপোষে। আমার দিকে তাকিয়েছিলেন মোড়ল মশাই। ওগো, ভেতর থেকে জল নিয়ে এসো। কথাটা বলতেই একজন অল্প বয়সী মেয়েকে দেখতে পেলাম। সে 1 ঘটি জল নিয়ে এলো, আর আমি উঠে বসে ধাতস্থ হয়ে জলটা খেয়ে একটু শান্তির নিঃশ্বাস ফেললাম। ঠিক ওই সময়ই আমার সামনে আরেকজন এসে উপস্থিত হলো। ছেলেটা এই বছর 10-এর এক কিশোর। আমি তার দিকে তাকিয়ে দেখতেই আমার মাথা ঘুরে গেল। দেখি যে ওই ছেলেটার মধ্যে একটা সুপ্ত ক্ষমতা আছে। ছেলেটি যেহেতু নাবালক, তাই আলাদা ধরনের দৈব ক্ষমতা আছে তার মধ্যে। আমি তাকে কাছে টেনে নিলাম। তারপর তার মাথায় হাত দিয়ে বুঝলাম যে ছেলেটি তার মধ্যে এমন কিছু সঙ্গীতের গুণ নিয়ে জন্মেছে যে ওই সঙ্গীত দিয়েই আমি ওই অপশক্তিকে দমন করতে পারবো। আমি মোড়ল মশাইকে বললাম, মোড়ল মশাই, এই ছেলেটি কে?
আগে আমার নাতি, কিন্তু কেন বলুন তো ঠাকুর মশাই? আমি ওনাকে আড়ালে নিয়ে গিয়ে সম্পূর্ণটা খুলে বললাম, আর ওই কথা শুনে মোড়ল মশাই আঁতকে উঠলেন আর বেঁকে বসলেন। আমি ওনাকে বহুবার বুঝিয়ে তারপর রাজি করালাম। বললাম, দেখুন, যদি আপনি এই কাজে বাধা দেন তাহলে কিন্তু সম্পূর্ণ গ্রাম ওই রাক্ষসীর গান আর বাঁশির সুরে উজাড় হয়ে যাবে। এমনকি আমার মধ্যেও ওই ক্ষমতা নেই যা দিয়ে আমি তাকে ঠেকিয়ে রাখতে পারবো। বিষে বিষে বিষক্ষয় হয় মোড়ল মশাই। কিন্তু ও যে সঙ্গীতের কিছুই জানে না। আমাদের এই গুপ্ত কথোপকথন মোড়ল মশাইয়ের ছেলে আর ছেলের বউ উভয়ই শুনতে পেয়েছিল। মোড়ল মশাইয়ের ছেলের বউ আমার সামনে একটা খাতা নিয়ে এগিয়ে এলো। তারপর একটু কেশে বলল, ঠাকুরমশাই, আমার ছেলে সঙ্গীতের কিছুই জানে না, কিন্তু সে খাতায় কি সব লিখেছে দেখুন তো। আমি খাতাটা দেখলাম। ওই খাতায় ভর্তি গান লেখা, আর সেসব গান কোনো সাধারণ গান নয়, সব শাস্ত্রীয় সঙ্গীত। ছেলেটি জানালো যে সে নিজের খেয়ালেই ওইগুলো লেখে আর সুর দেয়। এইবার আর কোনো ধোঁয়াশা রইল না যে এই ছেলের মধ্যে সুপ্ত ক্ষমতা আছে, যা আমাকে একবার মন্ত্র শক্তি দিয়ে জাগিয়ে তুলতে হবে। আর সেইটা করতে পারলেই ওই ছেলেটি তাকে পরাস্ত করে ফিরিয়ে আনবে গ্রামে অপার শান্তি। গভীর রাতে আমি আর ওই ছেলেটি একাই চললাম। গ্রামের সীমানা ছাড়িয়ে বেশ অনেক দূরে গেলে বড় মাপের পুরো একটা ঘর আছে, কিন্তু ওইখানে যে কেউ যায় না সেইটা জানাই ছিল। আমার সাথে ওই ছেলেটিও প্রস্তুত ছিল। আমি এইবার ওই ঘরের কাছে পৌঁছতেই বিনা মেঘে বাজ পড়ল একদম আমার সামনে। আমি খানিকটা পিছিয়ে গেলাম আর মুখ উঁচু করে দেখলাম যে ওই প্রাসাদ সম বাড়িটার ছাদে ঘুরে ফিরে বেড়াচ্ছে সেই ঘোমটা ঢাকা মেয়েটি। তার সাথে আমার চোখাচোখি হতেই সে এইবার আমাকে ক্রুদ্ধ কণ্ঠে বলল, তারানাথ, তুই কেন আমার পথে বাধা দিতে এসেছিস? তুই জানিস না তুই কার পাল্লায় পড়েছিস? আমার সঙ্গীতের সামনে টিকে থাকা তোর কর্ম নয়। তুই যখন এসে পড়েছিস তখন তোকে আর এইখান থেকে ফিরতে দেব না। আমি কথা শুনতে শুনতে এইবার গণ্ডিটা নির্মাণ করে নিলাম। মুহুর্মুহু বাজ পড়ছিল, কিন্তু আমি ওই গণ্ডিটা নির্মাণ করে ওই ছেলেটিকে নিয়ে সেখানেই বসে পড়লাম। আমার সামনে ওই মেয়েটি জাদু বলে এসে পৌঁছলো, আর যে শেওড়া গাছটা ছিল সেইখানে উল্টো ভাবে ঝুলতে লাগলো। তারপর শুরু করলো তার গান। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে। কিন্তু আমি আমার মন্ত্রের মাধ্যমে এমন ভাবে নিজেকে আর ওই ছেলেটিকে বেঁধেছিলুম যে সুর আর ওই বাঁশির ধ্বনির অশুভ প্রভাব কিছুই করতে পারছিল না। আমি মাটিতেই আবির দিয়ে একটা নীল সরস্বতী যন্ত্র নির্মাণ করলাম। তারপর আমার সাথে থাকা একটা সরস্বতী দেবী মূর্তি ওই যন্ত্রটার ওপরে রেখে দিলাম, কেননা উনিই তো সঙ্গীতের দেবী। আমি এইবার নীল সরস্বতীর মন্ত্রটা ওই ছেলেটির মাথায় হাত দিয়ে বলতে শুরু করলাম। ওম রিং রিং স্থূলং দেহং কায়া বিনাশনং, ওম রিং রিং নিশি বিদীর্ণং পবন বন্ধন। আর ওইদিকে ততক্ষণে আমাকে ঘিরে ফেলেছে চারজন হৃষ্টপুষ্ট চেহারার লোক, যদিও তারা মানুষ নয়। তারা ওই গানের তালে তালে হাততালি দিয়ে নাচানাচি করছে। আমি দেখলাম সরস্বতী মূর্তি থেকে কিছু একটা বেরিয়ে এসে ওই ছেলেটির মধ্যে ঢুকে পড়ল। এইবার আমি চেয়ে দেখলাম যে ওই ছেলেটি চোখ বুজে পদ্মাসনে বসে পড়ল। তারপর তার কণ্ঠ থেকে একটা সঙ্গীত বেরিয়ে এলো। আমার
ওই আমার গায়ের মাটি বড়ই খাঁটি। সে হাত পা ছুড়ে বেশ দ্রুত লয়ে একটা গান গাইতে শুরু করলো। খুশির আমেজ মঞ্জুরে, ফুলে ফুলে মধু খেয়ে বেড়ায় যে ভ্রমর ঘুরে। আমার পাশে রাখা ছিল 108টা নীলবর্ণের ফুল, আর পাশে রাখা কাঠ দিয়ে আমি একটা ছোট্ট মতন আগুন জ্বালিয়ে ফেললাম। মেয়েটি কিন্তু আমাদের বাধা দেওয়ার জন্য গাছ থেকে নেমে এগিয়ে এলো, আর আমার মন্ত্র আর ওই ছেলেটির গানের ধ্বনিতে প্রচন্ড ধাক্কায় ওই মেয়েটি কয়েক কদম পিছিয়ে গেল, কিন্তু সে হার মানল না। এইবার আমার পাশে বসা ছেলেটি হঠাৎ করেই গান থামিয়ে দিয়ে মুখ থুবড়ে পড়ল মাটিতে। বাতাসে আবার ছড়িয়ে পড়ল সেই পৈশাচিক কট্ট হাসি। আশেপাশে জেগে ওঠা প্রেতগুলো তার দিকে এগিয়ে এলো, আর আমার দিকে তাকিয়ে ওই মেয়েটি ভেঙচি কেটে বিদ্রুপের সুরে বলল, কিরে তারানাথ, তাহলে পরাজয় স্বীকার করছিস তো? আমার কাছে পরাজয় স্বীকার করা মানে কিন্তু একেবারে মৃত্যু। আমি তখন কিসে মন দেব ঠিক করতে পারছিলাম না। মন্ত্র পড়া তখন আমার মাথায় উঠেছে, কিন্তু ওই সময় এই মূর্তি থেকে একটা সাদা বর্ণের ধোঁয়া বেরিয়ে এসে ওই মা নীল সরস্বতী জ্যোতি রূপে শূন্যে প্রকট হলেন। তারপর একটা দিব্য তেজ দিয়ে ওই মেয়েটিকে সম্পূর্ণ শেষ করলেন, আর ওই বাঁশিটা আমার কাছে পৌঁছতেই ওইটা আমি দিলাম পায়ের সাহায্যে ভেঙে। তারপরেই সব কিছু আবার আগের মতন শান্ত হয়ে গেল। আমি দেবীকে প্রণাম করে উঠে পড়লাম, আর ওই ছেলেটি যেখানে পড়েছিল তাকে জাগিয়ে নিয়ে চলে এলাম। পরে জেনেছিলাম এই সাঁওতাল পরগনার লোকেরা একটা উপাস্য দেবতার বলি হিসেবে তাকে অপহরণ করে জোরপূর্বক মেরে ফেলে, আর তার কাটা লাশটা কই যে ফেলে দিয়েছিল তার হদিশ কেউ জানে না। ওই মেয়েটি মৃত্যুর পরে পাহাড়ি শয়তান নামে পরিচিত হয়ে এইখানে এই তাণ্ডব চালিয়ে রতন আর অন্যান্য গ্রামবাসীদের শেষ করে ফেলত। ঠাকুরমশাই গল্প বলা শেষ করলেন। অনেকক্ষণ হলো বাদলা থেমে গিয়েছে, তাই আমরা ওনার কাছ থেকে এই অভিনব গল্প শুনে বিদায় নিয়ে যে যার নিজের বাড়ি ফিরে গেলাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।